ওয়েলকাম টু সাইকোলজিস ফেয়ার। সপ্তাহ দুয়েক আগেই 2021 সালের অপশনালের স্কোরিং শিট আমরা দেখতে পেয়েছি। সেখানে দেখা গেছে 2021-এ সাইকোলজি অপশনালে যে নাম্বার উঠেছে সেটা অন্যান্য বারের থেকে কম, এবং এর ফলে অ্যাসপিরেন্টসদের মনে একটা প্রশ্ন এসেছে যে তাহলে সাইকোলজিতে কি নাম্বার উঠছে না? সাইকোলজিতে নাম্বার উঠছে না, এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন। সেই প্রশ্নটার উত্তর দিতেই আজকে এই ভিডিওটা। প্রথমেই বলে রাখি, সাইকোলজিতে মার্কস উঠছে না নাকি সাইকোলজিতে মার্কস তুলতে পারছি না, এটা মধ্যে একটু ডিফারেন্সটা বুঝতে হবে। যারা এই এক্সামটা দিয়েছে তাদেরকে আমার তরফ থেকে একটা প্রশ্ন আছে যে এই যে মার্কসটা দেখা যাচ্ছে বা এই যে মার্কসটা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই মার্কসটা কতর মার্কস? মানে এই মার্কসটা কি 150-এর ওপর, নাকি 160-এর ওপর, নাকি 130-এর ওপর, বা 170-এর ওপর? মানে আমি পেপার অনুযায়ী বলছি। আমরা জানি দুটো পেপার, প্রত্যেকটা পেপারে 200 করে মার্কস। 200-র মধ্যে কত, মানে 200-তে কি আমরা 200ই আনসার দিয়ে এসছি? সেটা কি অনেস্টলি কেউ বলতে পারবে? যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কিন্তু একটু রিপ্লাই করে জানিও। তো যদি আমরা বলি যে 170-এর এটা মার্কস বা 150-এর এটা মার্কস, তাহলে সেক্ষেত্রে আমরা কত পার্সেন্টেজ পেয়েছি সেটা একটু বিচার করে দেখার ব্যাপার আছে। তার কারণ হচ্ছে, আমরা যদি 2021-এর পেপার 1-এর গ্রুপ বি এর পার্টটা দেখি, তাহলে দেখব যে ওখানে বেশিরভাগ যারা অ্যাসপিরেন্টস পরীক্ষা দিয়ে এসছে তারা কিন্তু বলেছে যে গ্রুপ বি কিন্তু ম্যাম খুব একটা ভালো লিখতে পারিনি, কারণ প্রশ্নটা খুব একটা কমন আসেনি। লাস্টে টাইম পারসেপশনের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা তো বুঝতেই পারিনি যে কী লিখতে হবে, তাই জন্য লিখতে পারিনি। তো সুতরাং আমি ধরেই নিচ্ছি যে ওখানে 40-80 মার্কস থেকে আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে গেলাম। তাহলে সেখানে ভালো লিখতে পারলাম না, তার ফলে আমি তো এটা বলতে পারি না যে সাবজেক্টটা থেকে নাম্বার উঠছে না, তাই না? বিষয়টা হচ্ছে কি, এই যে প্রশ্নটা আমি বুঝতে পারলাম না টাইম পারসেপশনের ক্ষেত্রে, এটা কেন বুঝতে পারলাম না, বা যে গ্রুপ বি এর প্রশ্নগুলো আমরা অ্যাটেন্ড করতে পারছি না 40-80 মার্কস, সেটা কেন পারছি না? সেটা পারছি না তার কারণ হচ্ছে যে আমাদের মধ্যে জ্ঞানের কিছু অভাব দেখা গেছে, যার জন্য আমরা ওটা পারছি না। কারণ ওই যে প্রশ্নগুলো হয় গ্রুপ এর প্রশ্নগুলো খুব সোজা। হোয়াট ইজ মেমোরি, ডিসকাস দ্য টাইপস অফ মেমোরি, ডিসকাস দ্য মডেল অফ মেমোরি, এগুলো খুবই সোজা প্রশ্ন এবং স্ট্রেট প্রশ্ন। কিন্তু যখনই আমরা গ্রুপ বিতে আসি তখনই আমাদের বলে যে প্রেজুডিসকে ইন্ডিয়ান কনটেক্সটে কী বোঝায়, বা কিভাবে রিডিউস করব, বা কিভাবে এক্সপ্লেন করব সেটা বলো। কিভাবে আমরা কাস্ট সিস্টেমকে এক্সপ্লেন করব ইন্ডিয়ান কনটেক্সটে সেটা বলো। কিভাবে আমরা টাইম পারসেপশন যে আমাদের সর্বব্যাপী ছড়িয়ে রয়েছে সেটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করব সেটা বলো। তার মানে এখানটা দেখা যাচ্ছে যে আমাদের একটা কনসেপ্টের ব্যাপার আছে। তো বারবার করে যেটা বলা হয়, প্রচুর ভিডিওতে বলেছি যে কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ারটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি কনসেপ্টটা ক্লিয়ার না করতে পারো তাহলে কিন্তু গ্রুপ বি এর প্রশ্নগুলোতে ধাক্কা খেতেই হবে, এবং গ্রুপ বি এর প্রশ্নতে ধাক্কা খাওয়া মানে 80 নম্বর কিন্তু ওখানে আমার একটা টালমাটাল অবস্থায় থাকছে। তো যদি 80 নাম্বারটাই আমার টালমাটাল অবস্থায় থাকে 200-র মধ্যে, তাহলে অলরেডি আমি তো প্রশ্নই দিচ্ছি 120 নাম্বারে বা 150-এ আমি ধরে নিলাম। তাহলে সেখান থেকে আমার যদি এই মার্কসটা এসে থাকে, তাহলে সেটা তো আমাকে সেইভাবে দেখতে হবে যে আমি নিজে কি ঠিকঠাকভাবে লিখে এসেছিলাম, নিজে কি ঠিকঠাকভাবে আমি প্রেজেন্ট করে এসেছিলাম। যদি ঠিকঠাকভাবে আমি প্রেজেন্ট করে না আসি তাহলে আমার নাম্বারটা আসবে কোথা থেকে? আর যদি আমি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে না আসি তাহলে দোষটা কি সাবজেক্টের হয় নাকি দোষটা আমার হয় যে আমি প্রেজেন্ট করে আসিনি? সুতরাং সাইকোলজিতে নাম্বার ওঠে না এটা বলার থেকে যেটা ভালো কথা হচ্ছে যে সাইকোলজিতে আমরা নাম্বার তুলতে পারছি না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা কনসেপ্টের থেকে, আমরা কন্টেন্টের থেকে বিশ্বাস করছি হচ্ছে যে কোনো একটা নোটস আমাদেরকে দিয়ে দিক, সেই নোটসটা ঠিক আছে না ভুল আছে সেটা আমরা না দেখে কোনো রকমে
অন্ধের মতো করে মুখস্থ করে আমরা চলে যাচ্ছি, এবং সেই নোটসটা কি আদতেও ডেভেলপমেন্টের নোটস, নাকি ইন্টেলিজেন্সের নোটস, নাকি ইন্টারেস্টের নোটস, সেটা আমাদের দেখার খুব একটা বিষয় নেই। বা ইন্টারেস্ট কী সেটা বুঝে আমি কী করবো, এর থেকে এটা আছে তো, এখান থেকে এই নোটসটা আছে, ব্যাস ঠিক আছে, এটা হলেই হয়ে যাবে, অসুবিধা নেই, ও পড়ে চলে যাব। তো সেই ইন্টারেস্টের থিওরিতে আমি জানি হল্যান্ড একটা দিয়েছে, একটা তোমার থিওরি দিয়েছে, ওটা পড়লাম, চলে গেলাম, হয়ে গেল, অসুবিধা নেই। কিন্তু যখনই আমি দেখছি যে কেরিয়ার প্রেফারেন্স ইন্টারেস্ট ইনভেন্টরি যখন আসছে, তখন আমার গুলিয়ে যাচ্ছে যে হোয়াট ইজ দ্য কেরিয়ার প্রেফারেন্স ইনভেন্টরি। কিন্তু এই হল্যান্ডটাকেই যে কেরিয়ার প্রেফারেন্স ইনভেন্টরি বলছে সেটা আমি বুঝতে পারছি না, কারণ আমার তো সেখানে একটু কনসেপ্টের ঘাটতি আছে, তো আমি বুঝবো কী করে? তো আমি সেখানে প্রেজেন্ট করেও আসতে পারছি না। যদি আমি প্রেজেন্ট না করি তাহলে আমি মার্কস পাবো কোথা থেকে? তো বিষয়টা হচ্ছে এটাই, যে সাবজেক্টটাকে বারবার করে বলা হচ্ছে যে সাবজেক্টটা কিন্তু অত্যন্ত সোজা, সাবজেক্টটাকে গল্পের মতো করে পড়তে হবে, সাবজেক্টটাকে গল্পের মতো করে মুছতে হবে। শুধুমাত্র নোটস পড়ে দিলাম, শুধুমাত্র 10 মিনিটের একটা ভিডিও দেখে ক্লাস করে নিলাম, বা শুধুমাত্র কিছু স্টাডি মেটেরিয়াল কিনে নিলাম, সেই কেনা হয়ে গেল, মানে এবার স্টাডি মেটেরিয়ালগুলো আমার কাছে আছে, সেগুলো পড়ে চলে গেলাম, দেন আমি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে যাব, সেটা কিন্তু নয়। সেটা কোনো অপশনালেই আমার মনে হয় না। ঠিক আছে, তার কারণটা কি? তার কারণ হচ্ছে সাইকোলজি সাবজেক্টটা যেটা, সেটাকে তো একটু বোঝার ব্যাপার আছে, এবং এই সাবজেক্টটা যেহেতু হিউম্যান বিহেভিয়ারকে নিয়ে কাজ করে, তো সেক্ষেত্রে হিউম্যান বিহেভিয়ারের যে অংশগুলো, বা অ্যাকচুয়ালি সাইকোসোশ্যালের যে পার্টগুলো, যেমন প্রেজুডিস, অ্যাটিটিউডস, ভ্যালু সিস্টেমস, এইগুলোকে আমাকে একটু বুঝতে হবে, বা এইগুলোকে আমাকে নিজে থেকে একটু দেখতে হবে। সব সময় প্রথমেই বলে দেওয়া হয়, আমার প্রচুর ভিডিওতে এটা তোমরা পাবে, যে 100% কমন কিন্তু কোনো ইয়েতেই আসে না, অ্যাটলিস্ট 80% তোমরা কমন পাবে, বাকি 20% কিন্তু পুরোপুরিভাবে কনসেপ্টের ওপর লিখতে হবে। তো কনসেপ্ট ক্লিয়ারটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। সেটা তুমি নোটস দেখে ক্লিয়ার করো, সেটা তুমি কারোর 10 মিনিটের ভিডিও দেখে ক্লিয়ার করো, বা সেটা তুমি নিজে বই পড়ে ক্লিয়ার করো, সেটা কিন্তু কনসেপ্ট আমার যেন ক্লিয়ার থাকে। এবং যেটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে মক টেস্ট, এটা কিন্তু বেশিরভাগ অ্যাসপিরেন্টসরাই কিন্তু তারা এড়িয়ে যায়। সিলেবাস কমপ্লিট হয়ে গেল, ওকে ফাইন, 8 মাস 10 মাসে সিলেবাস কমপ্লিট হয়ে গেল, কোনো অসুবিধা নেই, তো ভাবলাম যে আমাদের পড়াটা শেষ হয়ে গেল, বাট আমাদের কিন্তু পড়াটা শেষ হয় না। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, সেখানে কিন্তু কন্টিনিউ একটা মক টেস্ট প্র্যাকটিস করতে হয়, এবং মক টেস্ট আমরা যত বেশি করে প্র্যাকটিস করব, তত কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্ট করতে পারবো। তো টাইমটা যদি আমরা ঠিক করে ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু পরীক্ষায় আমরা সব প্রশ্ন লিখে আসতে পারবো। পরীক্ষায় সব প্রশ্ন লিখে আসতে গেলে বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে মক টেস্ট দেওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে মাথায় রেখে তারপরে আমাদের এগোনো উচিত। এবং ভবিষ্যতে যারা সাইকোলজিকে নিয়ে এগোচ্ছ বা এগোবে বলে ভাবছো, তাদের কোনো ভয় পাওয়ার বিষয় নেই, তারা নির্দ্বিধায় সাইকোলজিকে নিয়ে এগোতে পারো। শুধু এই পয়েন্টগুলো মাথায় রাখবে। এবং এছাড়াও আরও ভিডিও এখানে রয়েছে, কেন সাইকোলজিকে অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করবে, কোন কোন বই তোমরা পড়বে সাইকোলজির ক্ষেত্রে, সেই সবগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। ওকে, তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে